নমস্কার, আমি অয়ন। টলিউডের স্বরূপ নিয়ে এসেছি। আমার সঙ্গে আজকে আছেন রুদ্রনীল ঘোষ। আপনাদের সবার পরিচিত রুদ্রনীল ঘোষ। 5 বছরে 72 দিন কাজ করেছেন। 5 বছর একটু দিন হিসেবে আপনাদের গুলিয়ে যাবে। 1825 দিন হয় 5 বছরে। 365 ইন্টু 5 আর একটু বেশি হতে পারে, 31 মাস থাকে। মাত্র 72 দিন কাজ করেছেন, যাকে বলিউডও পর্যন্ত সম্মান জানিয়েছে, যাকে বলিউড পর্যন্ত স্যালুট জানিয়েছে। সেই অভিনেতা শুধুমাত্র দুর্নীতির বিরুদ্ধে, মহিলাদের ওপর অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বলে মাত্র 72 দিন কাজ পেয়েছিলেন 5 বছরে। আর আজকে যার অভিযোগের ভিত্তিতে স্বরূপ বিশ্বাস গ্রেফতার হয়েছেন পালাবদলের পর, সেই মহিলা কতটা অত্যাচারিত ছিলেন আমি রুদ্রনীলের কাছ থেকে জানতে চাইবো। আজকে মেকআপ আর্টিস্ট মহিলা একজন আমাদের স্টুডিওতে এসে হাউ হাউ করে কেঁদেছেন। বেড পার্টনার হতে হবে তবে কাজ পাওয়া যাবে, অভয়ার মতো পরিস্থিতি হয়ে যেত তার সঙ্গে। আমি ধন্যবাদ জানাই, কুর্নিশ জানাই তার লড়াই এবং তার সাহসকে। আজ এমন একটা পরিবেশ টলিউডে রয়েছে, অদ্ভুত এক পরিবেশ, যেখানে দমবন্ধ করা পরিবেশের পর যখন খোলা আকাশের নিচে মানুষ এসে দুবাহু মেলে দাঁড়ায়। আমরা বেড়াতে গিয়ে যেমন পাহাড়ের সামনে, কোনো ভ্যালির সামনে হাত ছড়িয়ে দাঁড়িয়ে নিঃশ্বাস নিয়ে ঠান্ডা বাতাসটা নিয়ে স্বস্তির নিঃশ্বাসটা, দল মত পথ সমস্ত কিছু ভুলে আজ টলিউডের প্রত্যেকটি টেকনিশিয়ান, প্রত্যেকটি শিল্পী, প্রত্যেক প্রযোজক, পরিচালক সেই রকম একটা নিঃশ্বাস নিচ্ছেন। সম্ভবত 20th মে আপনারা জানেন যে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি টলিউড এবং এই শিল্প জগতের পরিবেশ যে বিষাক্ত হয়ে রয়েছে এটাকে জানতে পারার পরে, যাতে আর না কোনো অরাজকতার জায়গা তৈরি হয়। কারণ হয় কি, অপরাধী চিহ্ন ছেড়ে যায়, আবার সেই চিহ্ন কেউ বাঁচাবার চেষ্টা করে, লুকোবার চেষ্টা করে। যাতে আর বিষাক্ত না হয় পরিবেশ, ভয় আউট, ভরসা ইনে, এই যে মধ্যিখানটা, তাতে যাতে না কেউ অরাজকতার সুযোগ পায়। তাই আমি রূপা গাঙ্গুলি, পাপিয়া অধিকারী, হিরণ, এই চারজনকে তিনি নির্দেশ দেন যে একটুখানি আপনারা খবরাখবর নিয়ে দেখুন, যাতে না কোনো অরাজকতা হয়। মানুষ কথা বলতে চাইছেন, মিট করুন, মানুষের সঙ্গে কথা বলুন। তো যারা এই শিল্প জগতের সঙ্গে জড়িয়ে, তাদের সঙ্গে বিভিন্ন জনই আমরা কথা বলেছি। কেউ কথা বলতে চাইছিলেন, আসছিলেন, পাপিয়াদি বলছিলেন, রূপাদি বলছিলেন, সবাই বলছিলেন। তার মাঝখানে একটা বড় গ্রুপ, টলিউডের একটা বড় অংশ, যাদের না হলে হয় না, তাদেরকে বলা হয় হচ্ছে গিল্ড। গিল্ড কি? কাজ অনুযায়ী বিভাগ। আমাদের টেকনিশিয়ান ভাইরা যারা ছাড়া এই শুটিং অচল, যারা ক্যামেরার পিছনে থাকেন, কাজ অনুযায়ী ভাগ। কেউ মেকআপ করবেন, কেউ ক্যামেরা করবেন, কেউ লাইট করবেন, কেউ কেশসজ্জা করবেন, কেউ কস্টিউম করে দেবেন। এরকম প্রচুর কাজ। কেউ আমাদের চা খাবার বাড়িয়ে দেবেন। প্রত্যেকটা কাজ গুরুত্বপূর্ণ, আলাদা আলাদা। এরকম 26টা বিভাগ রয়েছে। আর এই 26টা বিভাগ কেমন করে চলবে তার নিয়ন্ত্রণ ক্ষমতা ছিল হচ্ছে তার মাথায় বসা সংস্থা ফেডারেশনের কাছে। আর এই ফেডারেশনের চেয়ারের ওপরে অবৈধভাবে ভুয়ো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কার্ড, মানে বাইরে থেকে কেউ এসে কিন্তু বসে পড়তে পারে না, তাকে ইন্ডাস্ট্রির কোন একটা কাজ করবার অভিজ্ঞতা নিয়ে তবে এই ইলেকশনে অংশগ্রহণ করতে হয়। এই স্বরূপ বিশ্বাসকে মিথ্যে কার্ড, তিনি কোনো সিনেমাতে অ্যাসিস্টও করেননি কোনো কাজে, তারপরেও তাকে এই কার্ড দিয়ে দেওয়া হলো। তিনি চেয়ারে বসলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেডারেশনকে বিপথে পরিচালিত করা শুরু করলেন, গিল্ডগুলোর গলা টেপা শুরু করলেন। সারা ভারতবর্ষ যে নিয়মে শুটিং হয় আজকে সুস্থতার জায়গায় যাচ্ছে সবকটা ফিল্ম ইন্ডাস্ট্রি, তার বাইরে একটা ধ্বংসের আর স্বৈরাচারের ফিল্ম ইন্ডাস্ট্রি তিনি অস্বাভাবিক ক্ষমতার মাধ্যমে তৈরি করা শুরু করলেন। অন্যায় করব, যে অপছন্দের শাসক দলের বিরুদ্ধে যে কথাবার্তা বলবে, অন্যায়ের বিরুদ্ধে যে কথা বলবে, তাদের কাজ কেড়ে নেব, বসিয়ে দেব। তিনি প্রযোজক হোক, পরিচালক হন, তিনি টেকনিশিয়ান হন, তিনি আর্টিস্ট হন, আমাদের কথা না শুনে, রাজনৈতিক মিছিলে যদি না যায়, আমাদের প্রচার যদি না করে, আমাদের গুণগান যদি না গায়, আমাদের পাপের যদি ভাগিদার হিসেবে কাজ না করে,
তাহলে তার জীবনে কাঁচি পেট শেষ। আমি এরপরে আরো আসবো, এই মহিলা অভিযোগ করেছে। ঠিক এই সময়তেই 20শে মে টেকনিশিয়ান স্টুডিও তথ্য সংস্কৃতি বিভাগের অনুমতি নিয়ে বাকি টেকনিশিয়ানসরা সবাই দেখা করতে এলেন, তার মধ্যে ডিরেক্টর গিল্ডেরও লোকজন এসেছিলেন। এই মেকআপ আর্টিস্ট বোনটি আরো অনেকজন, তিনি ঝরঝর করে কেঁদে ফেলে যে কথা বললেন সে কথা ভয়ঙ্করতম, যা সারা পৃথিবীতে হয় না। তাদের চাপিয়ে দেওয়া নিয়ম, তাদের চাপিয়ে দেওয়া ঘৃণ্য শর্তগুলো তিনি মানতে রাজি হননি বলে তাকে প্রাণে মেরে ফেরে দেওয়ার জন্য বাড়িতে শার্প শুটারও পাঠানো হয়েছে। বাবা, একটা শিল্পের জায়গা। এবং এই একজনেরই নির্দেশ, এবং ইনি কাজ করার সময় প্রমাণ খুব একটা রাখতে চান না, অন্যের ঘাড়ে বন্দুক রেখে চালান। ঠিক যেভাবে আমাদের টেকনিশিয়ান ভাই এবং আর্টিস্ট থেকে শুরু করে কেউই চায় না একদিনের জন্য শুটিং বন্ধ হোক, কারণ ওই শুটিংটা হলেই তবে তাদের পেটের রোজগার। একদম। টেকনিশিয়ান, আর্টিস্ট, ডিরেক্টর, প্রডিউসারদের মধ্যে বিভেদ তৈরি করার কাজে মাস্টার ছিলেন এই অরূপ বাবুদের একটা টিম। এবং এটি মমতা বন্দ্যোপাধ্যায় জেনে শুনেই বারবার যাতে তার এই অরাজকতা করতে পারে, হাজার অভিযোগের পরেও খেয়াল করে দেখুন, নবান্নে মিটিং করতেন, ডেকে লোককে ফিশ ফ্রাই খাওয়াতেন, চা খাওয়াতেন, কিন্তু এই দুজন যারা টলিউড ধ্বংস করছে তাদের তিনি সরাতেন না। অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন পুলিশ মন্ত্রী, প্রাক্তন সংস্কৃতি মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন অপরাধ আর অন্ধকারের পূজারী। সেই মিটিংয়ে যেখানে সবাই এসে মনের কথা খুলে বললেন, সেখানে এই বোন বললেন ঝরঝর করে কেঁদে যে এই প্রথম এত বছর পর বলতে পারছি আমরা সবাই জড়ো হতে পেরেছি। আপনাদের ধন্যবাদ, নতুন সরকারকে ধন্যবাদ, সম্মানীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, শুভেন্দু অধিকারীকে। আমি আমার কথা বলছি দাদা বলে কেঁদে ফেলেই ভয়াবহতার কথা বললেন। আমাদের বলার কোনো ভাষা ছিল না যে অত্যাচার কোন লেভেলে যেতে পারে। আমাদের কথা মানো, নাহলে পেট কেড়ে নেওয়া হবে, মানিজ্জত লুটে নেওয়া হবে। অর্থ লুট তো ছিলই। এই যে 2001 সালে রুদ্রনীল ঘোষ প্রতিবাদ জানায় টলিউডের দুর্নীতি আর স্বজন পোষণ নিয়ে, এই দুর্নীতিটা ওই টলিউডের মধ্যে কিভাবে হতো? দেখুন, এই বিষয়টা হচ্ছে যে ঠিক যে কারণে এই দুর্নীতির যে ফলটা বলি, তাহলে কারণটা বুঝতে পারা যাবে। এর আগে আমাদের টলিউডের সিনেমা তৈরি হতো বছরে 100 থেকে 110টা। আর এই স্বরূপ বিশ্বাস এবং তাকে প্রশ্রয় দেওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সমস্ত প্রযোজকদের উপর যা যা শর্ত চাপিয়ে দেওয়া হতো, যা সারা ভারতবর্ষে কোথাও হয় না, হতো না, এবং যে কারণে তারা মুনাফার মুখই দেখতে পেতেন না। শুটিংয়ের সময় তাদের পয়সা শেষ হয়ে যেতে হতো। আচ্ছা, তার উপরে গোপনে এটা দাও সেটা দাও, এত টাকা এইখান থেকে করতে গেলে এই পারমিশন, এই লোকগুলোকে নিতে হবে যাদের লাগবে না শুটিংয়ে। এই নানাবিধ অর্থ চাপানো, প্লাস তারা যে রোজগারটা করছে সেইখান থেকে ভাগ চাওয়া হতো। ডেঞ্জারাস। তাদের রোজগারের একটা অংশ এই ফেডারেশনকে দিয়ে দেওয়া হবে, এই ফতোয়া ছিল। তার এই অপরাধের যে নির্দেশ, সেই নির্দেশকে যারা সহযোগিতা করবেন তারা রেগুলার কাজ পাবেন, আর যারা এই স্বরূপ বিশ্বাসদের যে ফতোয়া তারা মেনটেন করবেন না, তাদেরকে কাজে নেওয়া যাবে না বলে ফতোয়া দেওয়া হতো। যারা শুনতেন না তাদেরকে থ্রেট করবার জন্য এক ক্রিমিনালদের মারধর, তারা অভিযোগ জানিয়েছেন সুরুচির সঙ্গে নিয়ে গিয়েও থ্রেট করা হতো। হয়তো আপনাদের কানে আসবে। শুধুমাত্র তাই নয়, পুলিশ দিয়ে মিথ্যে কেস, যে আপনি স্বরূপ বিশ্বাসের যে পাপের যে নির্দেশ সেটা যদি মেনে না চলেন তাহলে আপনাকে পেটি কেসে জেলে পুরে দেব। পুলিশ যদি এই নির্দেশ না শুনতো, সেই পুলিশকে পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্রান্সফারও করতেন। আপনার মনে থাকবে যে আমি একটা কথা বলেছিলাম, আরজিকর কাণ্ডের পরে যে টলিউডেও যে সন্দীপ ঘোষেরা রয়েছে তারা এরাই। তো এই যে বোন, নাম নিতে পারছি না, তিনি জানিয়েছিলেন, আমি কুর্নিশ জানেন কালকে মিডিয়ার মারফতে জানতে পারলাম, বোন এই যন্ত্রণা সহ্য করতে না পেরে এই নতুন সরকার মানুষের আশীর্বাদে যা এসেছে, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমাদের সম্মানীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় বারবার ভয় আউট ভরসা ইনের যে কথা বলেছেন, তাতে মানুষ প্রতিবাদ করবার সাহস পেয়েছে এবং মানুষ জানতে পেরেছে পুলিশ এই সময় থেকে নিরপেক্ষ।
সে আইনকে রক্ষা করবে, মানুষকে রক্ষা করবে, কোনো ক্রিমিনালকে আর আগের সরকারের মতো স্যালুট Salute করবে জানাবে না। না। আপনি বললেন কিছু আগে যে 365 ইন্টু 5 বছর, 1825 দিন। তো 1825 দিনের মধ্যে 72 দিন সে কাজ করেছিল, বাংলার কাজ। হ্যাঁ, অফার ছিল, অজয় দেবগনের ময়দান করবার পর হিন্দিতে অফার ছিল, তিনি দিয়েছিলেন, আমি যাইনি অয়নবাবু। হালকা করে তাকে একটুখানি কারণ বলতে পেরেছিলাম। কে মেনন তার সঙ্গে কাজ করার সময় তিনি আমাকে বলেছিলেন যে তুমি এখানে চলে এসো, ওখানে যেও না, ওখানে কিছু আর হবার নেই। চুরি আমি তাকে বলেছিলাম যে আরেকটু লড়াই করি স্যার, যদি প্রাণে মেরে দেয়, এরা সব কেড়ে নিয়েছে, আমার ঘর বাড়ি সব বিক্রি হচ্ছে, কারণ আমি তো, এটাই আমার জীবিকা, এটাই আমার পেট। আমি আমার দল ভারতীয় জনতা পার্টিকে যে কৃতজ্ঞ যে তারা আমাকে এই রাজ্যের সাংস্কৃতিক প্রমুখ করেছিল। এই লড়াইটাতে আরও সর্বস্তরের যে সাংস্কৃতিক ক্ষেত্র, সেখানে সেখানে কি হয় সেই তথ্য জেনে আমরা আমাদের কালচারাল সেল নিয়ে লড়াইটা করেছিলাম যতটা পেরেছি। সব জায়গায় ইনএক্সাস। আমি একটু দর্শকদেরকে বলি, যে বোনের কথা বলা হচ্ছে, রুদ্রনীল ঘোষ বলছেন, একজন মেকআপ আর্টিস্ট, তো আয়ের দিক থেকে অনেক ফারাক আছে রুদ্রনীল ঘোষের সঙ্গে, কিন্তু সেই রুদ্রনীল ঘোষকেও বাড়ি বেচতে হয়েছে, গাড়ি বেচতে হয়েছে। কিরকম খারাপ পরিস্থিতি হয়েছিল? দেখুন, 5টা বছর আমি তো খুব সাধারণ একটা শিক্ষক পরিবার থেকে উঠে আসা ছেলে। একদম। থিয়েটার, ছবি আঁকা, ব্যান্ড মানে গান, লেখালেখি, সেসব নিয়েই থাকা ছিলাম। কখনো তারকা হব স্ক্রিনে, এমনটা কখনো আমার ইচ্ছা ছিল না। আমি ওটা কাজটাকে ভালোবাসতাম। ঠিক। এবার অত্যন্ত জুনিয়র আর্টিস্ট, এক লাইনে ডায়লগ বলার কোনো রকমে একটা চান্স পাওয়া, সেইটাই মানুষ পছন্দ করলেন। আস্তে আস্তে টেলিভিশনে মানুষ আমায় চিনতে শুরু করলেন, ভালোবাসতে শুরু করলেন। আমার তো কোনো গডফাদার কেউ ছিল না। স্ট্রাগলের সময় ঘুম থেকে উঠতাম 11:30টার সময়, যাতে ব্রেকফাস্ট আর লাঞ্চ এই দুটো খাওয়ার ওই কয়েকটা পয়সায় হয়ে যায়, যাতে স্কিপ করা যায়। মাথা নোয়ায়নি কোনোদিন, পছন্দ হয়নি বলে পরিষ্কার কোনো জায়গা থেকে বেরিয়ে এসেছি যে অন্যায়, নাহলে আমার এই অন্যায়ের অংশ হতে হবে, আর নয়। তো যাই হোক, এই কাজটা করতে করতে গিয়ে অনেক অলিগলিগুলো খুঁজতে পাই এবং জানতে পারি, এবং যত ভেতরে ঢুকি যে অদ্ভুত অন্ধকার দেখতে পাই, যা সুন্দরভাবে ওয়েল স্ট্রাকচার্ড, কিভাবে চুরি হতে পারে। এবং চুরি করবার জন্য আপনি যদি রাজি না হন, আপনার পেটের ভাত কাপড় কেড়ে নেবো, তাই আপনাকে এটা করতে হতে পারে। তো তাই আমি পেট কেড়ে নেবো। 2021 সাল, অনেকেরই হয়তো মনে আছে, আমাদের যে দর্শক বন্ধুরা যারা মনে রাখতে পারেন, প্রথম টলিউড থেকে বড়ভাবে বয়কটের ঘোষণা করা হয়েছিল এই রুদ্রনীল ঘোষকে 2021 সালে, যখন বলেছিলাম যে মাফিয়া চক্র চলছে এখানে, আমার ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করছে। আসলে এই অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসদের 14 কুলে কেউ তো এই ধরনের কাজের সঙ্গে কোনোদিন জড়িয়ে থাকেননি। তাদের এই জায়গাটা ছিল পরিচিতি তৈরি করা, মিডিয়া ক্যামেরার সামনে এসে কথা বলার, পাঞ্জাবি পরে সুযোগ পাওয়া, এবং তার সঙ্গে সঙ্গে দখলদারি, যাদের মানুষ ভালোবাসে তাদের মালিক আমরা, আর এখান থেকেই সমস্ত রোজগার হবে। একটা অদ্ভুত ওপরে মিষ্টত্ব নিয়ে তারা চলতেন এবং প্রশ্রয় দিতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এরা যখন বারবার স্ট্রাইক করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এদের সরাননি। আমার বিরুদ্ধে টেকনিশিয়ানদের কালো ব্যাচ পরিয়ে টেকনিশিয়ান স্টুডিও থেকে বয়কট রুদ্রনীল ঘোষ বলে উত্তম কুমারের স্ট্যাচু অব্দি মিছিল করায়, আর সেই মিছিলেই হাঁটতে থাকা আমার টেকনিশিয়ান ভাই, আমি তো জুনিয়র আর্টিস্টের রোল করতাম, স্টার পরিবার থেকে আসেনি, পেছনে কোনো কেউ নেই, ধাপে ধাপে মানুষের আশীর্বাদে একটু পরিচিতি পেয়েছি। সেই টেকনিশিয়ান ভাই ফোন করেন যে ভাই ক্ষমা করিস, তোর বিরুদ্ধে কালো ব্যাচ পরিয়ে, তোর বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করছে, নাহলে আমার কাজটা বন্ধ হয়ে যাবে, পরিবার আছে। তো তাই এদের যে জাল, যে নেটওয়ার্ক, যেটা পুলিশ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সাজিয়ে দিয়েছিলেন যে অন্যায় করো, শুধু আমার মিছিলে রাজনৈতিক লোক নিয়ে এসো, আমার পাশে শিল্পী কলা কুশলীদের সাজিয়ে দাও হাসি মুখে, লোকে যাতে দেখে মনে করে এই তো দারুণ সুন্দর পরিবেশ, নাহলে আমরা যে শিল্পীকে ভালোবাসি তারা তো ওদের পাশে দাঁড়িয়ে হাসতো না। একজন নেতা, মন্ত্রী, চোর, তার পাশে দাঁড়িয়ে একজন শিল্পী হাসছে, একজন গায়ক গায়িকা হাসছে। আসলে সে না হাসলে শুধু টলিউড নয়, সঙ্গীত জগৎটাকেও ঠিক
একই রকম ভাবে কলুষিত করেছে। তাই তো আপনি না অভিযোগ হাসলে, শুনছি জনতার দরবারে আপনি অভিযোগ, যদি হ্যাঁ। প্রচারে না যান, আপনি যদি প্রার্থী না হন, আপনার জীবন খতম। আচ্ছা রুদ্রনীল, ফেসিয়াল এক্সপ্রেশন এটা তো আপনাদের এই চলচ্চিত্রে খুব প্রয়োজন। যার কথা বারবার হাত দেখিয়ে বলছেন এই যে স্বরূপ বিশ্বাস, এ কিন্তু খুব ইনোসেন্ট লাগে। ঠিক ওসামা বিন লাদেনের মতো চরিত্র। দেখুন, বেশ কিছু মানুষ যারা সমাহিত হন, মানে নিজের অন্তরাত্মার সঙ্গে সংযোগ করতে পারেন, তাদের বিচলিত লাগে না অপর থেকে। ঠিক তাই। এবার এই অন্তরাত্মার সঙ্গে সমাহিত হয় দু ধরনের মানুষ। এক, যারা আলোর পূজারী, দুই, যারা কালোর পূজারী। এই ক্ষেত্রে তাই ছিল, অত্যন্ত মিষ্টি মিষ্টি ভাষায় ধীরে ধীরে কথা। দাদার কাছ থেকেই যদিও শেখা এগুলো। তো একটা পরম্পরা আছে তো একটা পরিবারের, বিশ্বাসে মিলয় বস্তু, তর্কে তারকেশ্বর, এইরকম টাইপের। একা স্বরূপ বিশ্বাস নাকি? না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে? অত্যন্ত সুচারুভাবে সমস্ত কাজ নিজের হাতে না করে তিনি হাতগুলো তৈরি করতেন, আর যখন দেখতেন এই হাতগুলো তারই বিরুদ্ধে বা চলে যাচ্ছে, যা অন্যায় করাচ্ছে, সঙ্গে সঙ্গে তিনি হাতের ক্ষমতাগুলোকে বদল করতেন। এখন আপনি কোন হাতকে দোষ দেবেন, এই বাছাইটা বড্ড কঠিন। হয়তো আপাত ক্ষেত্রে কয়েকজনকে দেখে মনে হতে পারে যে এরা ভালো, সত্যিকারের ভালো মানুষ অবশ্যই অনেক রয়েছেন, কিন্তু আপাত ক্ষেত্রে আজকে যে যাকে যাদের ভালো মনে হচ্ছে তারা হয়তো কাল কালো ছিল, আর আজ যাদের কালো মনে হচ্ছে তারা হয়তো অনেক দিন আগে ভালো হবার চেষ্টা করছিল। এই যন্ত্রণা, আপনি ভাবতে পারেন টেকনিশিয়ানের মধ্যে অসম্মান। এখন তো রুদ্রনীল ঘোষের পাশে বসার জন্য পাগল হয়ে যাবে ওই সমস্ত লোক যারা কালো ছিল। দেখুন, ভারতীয় জনতা পার্টি কখনো পর্যন্ত প্রতিহিংসার কথা বলে না, শেখায় না। এইটুকু বলবো যে সবার কথাই মনে আছে। আমার গাড়ি বাড়ি যখন বিক্রি হচ্ছে, আমার কাছের বন্ধুরা তারা হেসেছিলেন। নেমন্ত্রণ বাড়িতে আমি গেলে তারা আসবেন না জানিয়ে দিয়েছিলেন। আমার চোখের জল টপে গিয়ে খাবার থালায় পড়েছিল, খেতে খেতে যখন শুনতে পেলাম মনে হচ্ছিল আমি চলে যাই। বিজেপি যেখানে থাকে সেখানে আমরা যাব না। আজ তারা ফুলমালা নিয়ে এসে বলছেন আমাদের ভুল হয়ে গেছে। না, আমাদের প্রতিহিংসা নেই, ঠিক, কিন্তু আমাদের সবটাই মনে আছে। কিন্তু একটা বিষয় হচ্ছে, এই মেকআপ আর্টিস্ট বা কেশসজ্জা যারা করেন তাদের শুধু নয়, রুদ্রনীল ঘোষ যাকে অজয় দেবগন অফার দিচ্ছেন, সালমান খান অফার দিচ্ছেন, সেই রুদ্রনীল ঘোষেরও কি অবস্থা হয়েছিল। অর্থাৎ আমরা আশা রাখবো অন্ধকার থেকে পালা বদলের পর অনেকটা আলো এই টলিউডে পড়বে এবং আমরা বাঙালি বাংলা চলচ্চিত্র দক্ষিণের সিনেমার সঙ্গে চূড়ান্তভাবে লড়াই চালাবে। অনেক ধন্যবাদ।